কোরীয় উপদ্বীপে যুদ্ধের মেঘ আর মধ্যপ্রাচ্যে ইরানের হাতে থাকা সেই রহস্যময় তুরুপের তাস। ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ কি? এবার চীন, উত্তর কোরিয়া, ইরান ত্রয়ী শক্তি কেন ব্যর্থ হলো? দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন শান্তি আলোচনা আর ইসরায়েলের আয়রন ডোম কি আসলেই রুখতে পারবে ইরানের কাসিম বসিরকে? বিহাইন্ড দ্য সিনের আজ আমরা ব্যবচ্ছেদ করব বিশ্ব রাজনীতির সেই জটিল সমীকরণ, যেখানে একদিকে বেইজিং পিয়ংইয়ংয়ের আকস্মিক ঘনিষ্ঠতা ওয়াশিংটনকে চ্যালেঞ্জ ছুড়ছে, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের অব্যবহৃত মরণাস্ত্রগুলো যুদ্ধের পুরো মানচিত্র বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব কি তবে এক ভয়াবহ পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের রেশ কাটতে না কাটতে নতুন এক ভূ রাজনৈতিক মেরুকরণ দেখছে বিশ্ব। বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার আকস্মিক ঘনিষ্ঠতা এবং কোরীয় উপদ্বীপে পিয়ংইয়ংয়ের ঘন ঘন মিসাইল উৎক্ষেপণ ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বেইজিং ও পিয়ংইয়ংয়ের এই ঐক্যবদ্ধ অবস্থান সরাসরি মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি সুদূর প্রসারী কৌশল। পশ্চিমা সমর বিশারদদের অভিযোগ, ইরান যুদ্ধের ময়দানে তেহরানকে শক্তিশালী করতে নেপথ্য থেকে কাজ করেছে চীন ও উত্তর কোরিয়া। একদিকে বেইজিংয়ের দেওয়া গোয়েন্দা তথ্য এবং অন্যদিকে উত্তর কোরিয়ার উন্নত মিসাইল প্রযুক্তি ইরানকে যুদ্ধের ময়দানে বাড়তি সুবিধা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য এই ত্রয়ী শক্তি এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এর সাম্প্রতিক পিয়ংইয়ং সফর এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে, যা কিনা মার্কিন আধিপত্য খর্ব করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হয়। কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমিত হওয়ার বদলে কিম জং উনের সাম্প্রতিক কর্মকাণ্ডে তারও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও তার দীর্ঘদিনের বন্ধু দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে উত্তর কোরিয়া। এর জবাবে কিম জন উন তার পূর্ব উপকূলে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে শক্তি প্রদর্শন করছেন। উত্তর কোরিয়ার দাবি ওয়াশিংটন ও সিউল পরিকল্পিতভাবে এই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যার দাঁত ভাঙা জবাব দিতে সামরিকভাবে প্রস্তুত দেশটি। নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার বিশাল সামরিক মহড়া বিশ্বকে এক নতুন বার্তা দিয়েছিল। শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং কিম জন উনের সেই ঐক্যবদ্ধ উপস্থিতি প্রমাণ করে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারে তারা এখন একজোট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতিতে জটিল আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলায় পিয়ংইয়ংয়ের সাথে সমন্বয় বৃদ্ধির কথা বলা হয়েছে, যা স্পষ্ট করে দেয় মধ্যপ্রাচ্য থেকে এশিয়া সবখানে মার্কিন প্রভাব বলয়কে টেক্কা দিতে বেইজিং এখন অনেক বেশি আক্রমণাত্মক কৌশলে ধীরে ধীরে হাঁটছে। 40 দিনের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বিপরীতমুখী অবস্থানের কারণে এই আলোচনা যে কোনো মুহূর্তে ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং অলরেডি তা ভেস্তে গেছে। এখন যদি দ্বিতীয় পর্যায়ে কোনো আলোচনা হয় তাহলে সেটা দেখা যাবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে প্রথম দফার যুদ্ধে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে মাত্র 1/3 হারিয়েছে। ফলে দ্বিতীয় দফায় সংঘাত শুরু হলে তেহরান আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অব্যবহৃত রয়ে গেছে ইরানের অস্ত্র ভাণ্ডারের রত্নগুলো। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের হাতে থাকা 5000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে আধুনিক সংস্করণগুলো প্রথম দফায় যুদ্ধে ব্যবহারই করেনি। বিশেষ করে মাঝারি পাল্লার কাসিম বসির এবং ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র, এই দুটিকে ইরান এখনও তাদের তুরুপের তাস হিসাবে জমিয়ে রেখেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই দুই মরণাস্ত্র রণক্ষেত্রের দৃশ্যপট পুরোপুরি বদলে দিতে সক্ষম। অপ্রতিরোধ্য কাসেম বাসির ও আয়রন ডোম চ্যালেঞ্জ 2025 সালের জুন মাসের যুদ্ধে প্রমাণিত হয়েছিল ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম ইরানের উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র কাসেম বাসির। প্রায় 1500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র 500 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। এতে থাকা অপটিক্যাল টার্মিনাল সিকার ইলেকট্রনিক জ্যামারকেও ফাঁকি দিতে সক্ষম।
তেহরান থেকে সরাসরি তেল আবিবে আঘাত হানতে সক্ষম এই অস্ত্রটি গত এক দশকের মধ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক উদ্ভাবন হিসাবে বিবেচিত হয়। ইরানের হাতে থাকা দ্বিতীয় শক্তিশালী অস্ত্রটি হল হাইপারসনিক সক্ষমতা সম্পন্ন ফাত্তা-2। প্রতি ঘন্টায় প্রায় 15,000 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি তেহরান থেকে ইসরায়েলে পৌঁছাতে সময় নেবে মাত্র 7 থেকে 8 মিনিট। 1400 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি উচ্চ গতি এবং আকাশপথে গতিপথ পরিবর্তনের অসাধারণ ক্ষমতার কারণে যে কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য জমদূত হয়ে উঠতে পারে। যুদ্ধবিরতি যদি শেষ পর্যন্ত ব্যর্থ হয় তবে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলোই হবে ইরানের প্রধান শক্তি, যা পুরো পশ্চিম এশিয়ার মানচিত্র ও যুদ্ধের ফলাফলকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন আলোচনার পরও ইরান ও আমেরিকার মধ্যকার শান্তি প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আলোচনার টেবিলে জেডি ভান্স এবং আব্বাস গালিভভ সরাসরি উপস্থিত থাকলেও 4টি মৌলিক বিষয়ে দুই পক্ষই তাদের অনমনীয় অবস্থানে অটল ছিল। নাম্বার 1, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্যাপাসিটি পুরোপুরি বন্ধ করতে পরিষ্কার মানা করে দিয়েছে। নাম্বার 2, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ বজায় রাখা ইরান তাদের সার্বভৌম অধিকার বলে দাবি করেছে, যা আমেরিকা কোনোভাবে মানতে রাজি নয়। নাম্বার 3, লেবাননকে যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করার প্রস্তাব। নাম্বার 4, ইরানিজ অ্যাসেট অবমুক্ত করার পূর্ব প্রতিশ্রুতি থেকে আমেরিকা সরে আসা এই নেগোসিয়েশনকে চূড়ান্ত ব্যর্থতার দিকে একেবারে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে আমেরিকা আসলে আলোচনার জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির জন্য সময় ক্ষেপণ করছিল। এরই মধ্যে C-5 এবং C-7 কার্গো বিমানে করে প্রচুর অস্ত্র ও সৈন্য ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এমনকি আলোচনারত অবস্থায়ও লেবাননে ইসরায়েলি বোমা হামলা এবং নেতানিয়াহুর 12 মিনিটের ভিডিও বার্তা, যেখানে তিনি যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার হুমকি দিয়েছেন, তা প্রমাণ করে কূটনীতিক সমাধানের পথ প্রায় রুদ্ধ। নেতানিয়াহু এই আলোচনা ব্যর্থ করার মাধ্যমে এটাই প্রমাণ করতে চেয়েছেন ইরানিদের সাথে যুদ্ধই একমাত্র পথ। আমেরিকার এই অ্যারোগেন্ট বা উদ্ধত কূটনীতির কারণে বিশ্বমঞ্চে তারা কিছুটা একা হয়ে পড়ছে। ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ইতিমধ্যে মার্কিন অবস্থানের বিরুদ্ধে তাদের ভিন্নমত প্রকাশ করেছে। বিশেষ করে কানাডা তাদের প্রতিরক্ষা বাজেটের বিশাল অংশ, যা আগে যুক্তরাষ্ট্রে যেত, বন্ধ করার ঘোষণা দিয়ে এক বড় ইন্ডিকেশন দিয়ে ফেলেছে। অন্যদিকে তুরস্কের এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখনও আলোচনার পথ খোলা রাখার চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করেছেন, শান্তি আলোচনা না টিকলে তারা লেবানন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারেন। সবচেয়ে আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্রের ব্যবহার। ইরান সেনাবাহিনী শক্তিশালী ইউনিটের কমান্ডার মোহসিন রেজায়ের দাবি অনুযায়ী পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে, যদি ইসরায়েল ইরানের ওপর কোনো অবৈধ নিউক্লিয়ার স্ট্রাইক চালায় তবে পাকিস্তান বসে থাকবে না। ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের পরমাণু বিকিরণের প্রভাব পাকিস্তানকেও সহ্য করতে হবে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তান তার পারমাণবিক সক্ষমতা নিয়ে মাঠে নামতে বাধ্য হতে পারে। বর্তমান পরিস্থিতিতে লোহিত সাগর ও হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়ার শঙ্কায় বিশ্ব তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা এখন সময়ের ব্যাপার মাত্র। আপনাদের জন্য একটা ফলো আপ প্রশ্ন দিচ্ছি। আজকের এই বিশ্লেষণে কানাডার প্রতিরক্ষা বাজেট কমানো এবং পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক হস্তক্ষেপের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাকে বিশ্ব অর্থনীতিতে কোনো বড় ধরনের মুদ্রাস্ফীতি বা ডলারে আধিপত্য কমার প্রাথমিক লক্ষণ হিসাবে দেখছেন? কমেন্টে জানান। বন্ধুরা, 21 ঘন্টার ম্যারাথন আলোচনা ব্যর্থ। ডোনাল্ড ট্রাম্পের টেবিলে এখন 3টি দেশের নাম, চীন, উত্তর কোরিয়া আর ইরান। একদিকে কিম জং উনের মিসাইল পরীক্ষা, অন্যদিকে তেহরানের ভান্ডারে থাকা এমন এক তুরুপের তাস যা ইসরায়েলের আয়রন ডোমকেও তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। বিশ্ব কিতাবের তৃতীয় বিশ্বযুদ্ধ আর পরমাণু সংঘাতের চূড়ান্ত সন্ধিক্ষণে। সবশেষে প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কিনা তা নয়, বরং প্রশ্ন হলো কখন শুরু হবে। একদিকে মধ্যপ্রাচ্যে উত্তাল সমুদ্র, অন্যদিকে এশিয়ায় চীন, উত্তর কোরিয়ার সামরিক হুঙ্কার। সব মিলিয়ে ওয়াশিংটন এখন এক গোলক ধাঁধায় পড়ে গেছে। যদি একবার ইরানে সেই হাইপারসনিক ফাত্তা-2 আকাশে ওড়ে, তবে বিশ্ব মানচিত্র আর
তেলের বাজার কোনোটাই চেনা রূপ খুঁজে পাওয়া যাবে না। আমরা কি এক ধ্বংসাত্মক মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছি? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।